দেখতে দেখতে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন চলে এলো। আগামী 10 তারিখ রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন, তাই আর হাতে সময় নেই। এই প্রচারের ফাঁকেই আমি পেয়েছি প্রাক্তন রায়গঞ্জের বিধায়ক তথা রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি মোহিত সেনগুপ্তকে। তিনি কিন্তু এবার বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন। কেমন প্রচারে তিনি সাড়া পাচ্ছেন সে সমস্ত বিষয়গুলো শুনব, পাশাপাশি তিনি কতটা কি বলেন বা কি আবেদন রাখছেন ভোটারদের কাছে সেটাও আমরা শুনে নেব। আমি তো আশাবাদী মানুষ এবার যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, যেটা 21 সালে ছিল না, আমি খুব আশাবাদী। মানুষ একটা কথাই বলছে, দল বদলের স্থান নেই। আমরা যাকে নির্বাচিত করেছিলাম সে 3 মাস না থাকতে অন্য দলে চলে গেলেন, আবার তিনি এমপি দাঁড়ালেন, আবার তার বিধানসভা পদত্যাগ করলেন, আবার ভোট। এইভাবে খালি দল বদলু করে ভোট আমরা চাই না। আমরা চাই যোগ্য প্রার্থী। আজকে বিরোধী দলে আরেকজন দাঁড়িয়েছেন, তিনি কংগ্রেস তৃণমূল করে আবার বিজেপি, এরা জিতে সে এটা থাকবে কি না এ মানুষ সন্দেহ আছে। সেই জন্য মানুষ বলছে আর বিধানসভা এলাকায় একটা আওয়াজ, আর দল বদলু নয়, দল বদলু দেওয়ার স্থান নেই। আমরা শীত দ্বারা সোজা বাম কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তকে ভোট দিয়ে জয় করে আনবো। তবেই এলাকায় উন্নয়নটা হবে, তবেই এলাকায় শান্তি ফিরে আসবে। যে অবস্থা রায়গঞ্জ শহরে, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে চলছে, জমি ভরাট থেকে আরম্ভ করে কাটমানি প্যাকমানি থেকে আরম্ভ করে সর্বত্র আজকে মেয়েদের নারীদের তার নিরাপত্তা নাই। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে সব মানুষ দিশাহারা হয়ে গেছে। আজকে পুকুরগুলা ভর করছে, পুকুরগুলা ভর করে নবনগর থেকে বাস্তু করে নিয়ে আসছে, জলাশয়গুলো সমস্ত বন্ধ করে দিচ্ছে। সারা রায়গঞ্জে বিএলএনএ মিলে, নবান্ন মিলে সব প্যাক্ট হয়ে রায়গঞ্জের এলাকায় যত আশেপাশে যত পুকুর আছে সেই পুকুরগুলা ভর করছে। মানুষ তো দিশেহারা। একটা বৃষ্টি হলে শহর জলমগ্ন হচ্ছে, শহর অপরিষ্কার অপরিচ্ছন্ন, রাস্তা ভাঙা, ড্রেন পরিষ্কার হয় না, নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, যা ছিল সব শেষ করে দিয়েছে। এই যে তৃণমূলের রাজত্ব, তার একটা অবসান চাইছে বাংলার মানুষ। তাই আজকে এই যে অকাল নির্বাচন, এই নির্বাচন করতে প্রচুর টাকা খরচ হয় সরকারের। এই টাকাটা কারো সরকার একার নয়, ভারতবর্ষের জনগণের টাকা, ট্যাক্সের টাকা। সেই টাকা দিয়ে আজকে নির্বাচন করা, যেখানে দেশের বেকার সংখ্যা 3 দিন বেড়ে যাচ্ছে, বেকারত্বের জ্বালা, দেশের শিল্প নেই, বাণিজ্য নেই, অর্থনৈতিক অবস্থা খারাপ, রাজ্যের বেকার সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে, চাকরি নাই। আজকে চাকরি টাকা দিয়েও নাই। চাকরি হলে 50 লাখ 20 লাখ লাগে, 30 লাখ লাগে, তা অনেকে টাকা দিয়েও চাকরি পায়নি। এই যে মানুষের একটা চরম অরাজকতা চলছে পশ্চিমবাংলায়। সেই জন্য আজকে আমরা আমাদের রায়গঞ্জের বিধানসভা উপনির্বাচনে মানুষ এক হয়েছে না, আর দলবদ্ধদের ভোট দেবো না। তো এটা আমি জিতে, এটা নিশ্চয়ই কোনো সরকারকে ফেলে দেওয়া যাবে না, সরকারের মুখ্যমন্ত্রী চেঞ্জ করা যাবে না, কিন্তু একটা প্রতিবাদ হবে, রায়গঞ্জ থেকে উঠবে সারা বাংলায়, আর দলবদ্ধ স্থান নেই, দলবদ্ধদের আর ভোট নয়। এই আওয়াজ সারা বাংলায় আওয়াজ চলে যাবে, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের আওয়াজটা। দাদা, একটা যে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণে, তিনি বিভিন্ন প্রচারে গিয়ে একটা কথাই বেশি করে বারে বারে বলছেন যে তিনি নাকি ভালো পড়াশোনা করেও ফেল করেছেন, এবং এবার মানুষের কাছে তিনি আবেদন করছেন যে আমি কি ভুল করেছি, একবার যদি আমি ভুল করে থাকি সেটা আপনারা শুধরে দিন। এই ধরনের কেন তাকে বলতে হচ্ছে? এটা ন্যাকামো ছাড়া কিছু না। তিনি কোনো কাজই করেন। 3 বছর মানুষকে প্রতারণা করেছে, নিজের ব্যবসাটা করে নিয়েছে। নিজের ব্যবসা করার জন্যই তো দল বদল করেছে। আজকে বিধানসভায় একটা টিকিটে জিতলেও মানুষ একজনকে নির্বাচিত করে, 5 বছর সে লোকটা কাজ করে না, ভালো কাজ মন্দ কাজ করে, আগামী 5 বছর আবার তাকে সরিয়ে দেয়। যদি যে ভালো কাজ করে আর নিয়ে আসে, কিন্তু 3 মাস থাকতে থাকতে এমন তার কী লোভ হলো, তৃণমূল কংগ্রেস থাকতে হবে। তো নিশ্চয়ই এখানে ব্যবসা বাণিজ্য ব্যাপার আছে, ব্যবসা বাণিজ্য উন্নয়ন। 3 বছর কী উন্নয়ন করেছে ওনার ডবল ইঞ্জিন সরকার। উনি এমএলএ তৃণমূলের হলেন, সরকার তৃণমূলের, পৌরসভা তৃণমূলের, তারা আজকে কী উন্নয়নটা করলেন এই রায়গঞ্জে? যে উন্নয়নটা আমরা করেছিলাম কংগ্রেস পরিচালিত বোর্ড, যে উন্নয়নটা প্রিয়রঞ্জন রাসমুশি করেছিলেন, যে উন্নয়নটা দীপা রাসমুশি করেছিলেন, সেই উন্নয়নটা শেষ করে দিয়েছে আজকে তৃণমূল কংগ্রেস পৌরসভা। আর আমাদের যিনি বিধায়ক ছিলেন বলছে বড় কথা,
উনি অনেক কাজ করছে, কোনো কাজ করেন একটা নির্দিষ্ট কাজ দেখাক যে উনি 3 বছর কোন কাজটা করছে। দাদা তিনি বলছেন আমার 80% মতো কাজ হয়ে গিয়েছে, তাহলে এতই যদি কাজ হয়ে থাকে তাহলে রায়গঞ্জ পৌরসভাকে কেন ধমক খেতে হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, কি বলবেন এর ব্যাপারে? আরে ওটা তো ন্যাকামো ছাড়া কিছু না। আজকে রায়গঞ্জ পৌরসভা 5 বছর চলছে যে বোর্ড, সে বোর্ডটা তো নির্বাচিত বোর্ড না, টাকাতে চুরি করে বোমবাজি করে ভোট করেছে, তাও বোর্ড হয়েছে একটা। তা সেই ভোট মেয়াদ শেষ হওয়া পূজা আবার কেন নির্বাচনটা হলো না? কেন নির্বাচন করতে সাহস পাচ্ছে না মমতা ব্যানার্জি? ধর কিসের ভয়? তারপর এক্সটেনশন করলেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর। আমরা জানতাম বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হয়, এইচডিও হয়, সেখানে দিলেন চেয়ারম্যানকে আবার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর করতে হচ্ছে। তাহলে কী বলা হচ্ছে? তাহলে মানুষ কি বোকা নাকি? যে চুরি করার সাহস পাচ্ছে, চুরি করতে ইচ্ছে, চুরি করে একটা ভাগ নিশ্চয়ই যাচ্ছে, নবান্ন কালীঘাট যাচ্ছে। তা না হলে এই যে এক্সটেনশন করছে, 1 বছর পর পর এক্সটেনশন করে যাচ্ছে। আবার এই জুন মাস 6 তারিখে এক্সটেনশন করলেন এই বোর্ডটাকে। তো উনি জানতেন না যে পৌরসভা কোনো কাজ করেন নাই? পৌরসভা খালি সম্পত্তি বাড়াচ্ছে, পার্সোনাল কাউন্সিলররা মানুষের কাজ করছে না, সেটা জানতেন তো। জেনে শুনে তো আবার এক্সটেনশন করলেন সেই ব্যক্তিকে যিনি পৌরপতি ছিলেন। তো এখন তার মনে হলো যে রায়গঞ্জ শহরে মানুষ তাকে ভোট দেয়নি বলেই মানুষকে সান্ত্বনা দিচ্ছে, আমি সৎ, আমি দেখে নেব, বুঝে নেব, আপনারা আমাকে ভোট দেন। এটাই প্রতারণা, এটা একটা আরেক ধরনের প্রতারণা। মানুষ বুঝে গেছে সত্যি ওনাকে করতে পারতো তাহলে বারে বারে 1 বছর পর ইলেকশন করতেন না ভোটটাকে, আর দিলেন চেয়ারম্যানকে না বসিয়ে সরকারের এইচডিওকে পাঠানো হচ্ছিল, তবে চুরিটা কম হতো, চুরিটা হতো না। আরেকটা দাদা, তিনি প্রচারে বিভিন্ন জায়গায় বলছেন যে তিনি যদি সাংসদ হতেন বা সাংসদের যে এখন জয়লাভ করতেন তাহলে তার সাথে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যোগাযোগ রয়েছে, এই অঞ্চলে বড় বড় শিল্প নাকি হতো তিনি বলছেন। কি সত্যি কি সাংসদ তো হতে পারলেন না, মানুষ তো প্রত্যাখ্যান করলেন। রায়গঞ্জের মানুষ, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষ, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। সাংসদ হওয়ার স্বপ্ন একটা কুজা মানুষের চিত হওয়ার স্বপ্ন থেকে শোয়ার জন্য। তো উনি সাংসদ হওয়ার স্বপ্ন দেখেছিলেন বলেই আজকে উনি এমএলএশিপ ছেড়ে সাংসদ দাঁড়িয়েছিলেন। ওনার ইচ্ছা ছিল প্রধানমন্ত্রীর পাশে বসবেন, ছবি তুলবেন, ওনার স্বপ্ন সেগুলো বাড়ি। আচ্ছা আচ্ছা। আর দাদা এই যে আপনি যদি জয়লাভ করেন দাদা, এই রায়গঞ্জ বিধানসভা এলাকায় এমন কি কাজ রয়েছে যেগুলো খুব জরুরি করা দরকার, কি মনে হয় আপনার? 1.5 বছর সময় পাওয়া যাবে। হ্যাঁ, 1.5 বছর খুব একটা বেশি সময় না। আমি সার্বিকভাবে চেষ্টা করব, যেগুলো জঞ্জাট আছে, অনেক ঝামেলা আছে, অনেক কিছু আছে, আমি চেষ্টা করব ধরে 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 কাজ বিধানসভা তোলার চেষ্টা করব। এক একটা কাজ যানজটের সমস্যাটা কিছু না, পৌরসভা সক্রিয় হয়, পৌরসভা যদি সক্রিয় হয় যানজটের সমস্যা কিছুই না। একটা এনএসটা পুরো খালি হয়েছে, এনএসটা পুরো খালি হয়েছে, আর বাইপাস রাস্তা করে দিক না পৌরসভা, তারপর বললো টাকা নেই, বলবেন তা ডবল ইঞ্জিন সরকার টাকা আনতে পারছে না কেন? এত টাকা দিল, টাকা কী করলেন? তাকে পৌরসভা উদ্যোগ নিতে হবে যে যানজটের সমস্যাটা মেইন রায়গঞ্জ সমস্যা, যানজটের সমস্যা উদ্যোগ নিতে হবে। আমি বলতে পারি যে আমি বিধায়ক হয়ে থাকি, তাহলে নিশ্চয়ই পৌরসভাকে সার্বিকভাবে সহযোগিতা করবো, এটা বলতে পারি। কিন্তু আপনি বিধায়ক হলে তো রাজ্যে তো রয়েছে তৃণমূল সরকার, আপনাকে কি সেভাবে সহযোগিতা করবে? আমাকে সহযোগিতা করুন, আমি চেষ্টা করবো। আমি যে বিধায়ক ছিলাম 3 বছর 2 টার্মসে, আমি কাজ করিনি? আমি একমাত্র বিধায়ক পশ্চিমবাংলায় যা কিনা শিক্ষা দপ্তর থেকে আমার বিধানসভা কেন্দ্রে 6টি হাই স্কুলে শিক্ষা দপ্তর থেকে 2,90,00,000 টাকা আনছিলাম। এবং আমাকে বিকাশ ভবনে বলেছিলেন সেক্রেটারি যে আপনি একমাত্র বিধায়ক যিনি ভাবেন শিক্ষা দপ্তরে গিয়ে যে আপনি স্কুলগুলোকে পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের জন্য দৌড়ঝাঁপ করছেন, পশ্চিমবাংলার কোনো এমএলএ করেন না, যেটা আপনি করে দেখালেন। তো কাজ করতে বলতে জানা যায়, কাজ করতে গেলে দপ্তরে হারাইতে হয়, মানুষকে ভালোবেসে কথা বলতে হয়। তা আমি তো কাজ করতে চাই সবসময়, কাজ করি তো একদম। আর দাদা আরেকটা কথা হচ্ছে যে এই যে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন মানস ঘোষ, মানে সবাই বলছে যে গুরু শিষ্যের লড়াই হয়েছে, আপনি হচ্ছে গুরু, একটা সময় ছিলেন তার শিষ্য, এবং বিভিন্ন প্রচারে কিন্তু দেখা যাচ্ছে না আপনার বিরুদ্ধে কিন্তু সেভাবে কিন্তু ব্যাপারটা হলো যে উত্তর দিনাজপুর জেলা যারা তৃণমূল কংগ্রেস করে যারা বিজেপিকে সময় আমাদের সঙ্গে ছিল, সবাই আমার সঙ্গে ছিল, এবং আমাদের সবাই, সে হামিদুর রহমান থেকে আমরা অমলা আছে, সবাই সে হতেই পারে। রাজনীতিতে গুরু শিষ্যের কোনো ব্যাপার নেই। রাজনীতিতে আজকে যিনি দাঁড়িয়েছেন বিজেপি, কার ব্যক্তিগত সত্য আমি নই, বিজেপি ছিলেন, আমাকে সিনিয়র পাত্র ছিলেন যিনি দাঁড়িয়েছেন, তো
এবং তিনি যুবকের সভাপতি ছিলেন। তারপর তিনি আমাদের সাংসদ দেবদাস বসুর কাছের লোক ছিলেন। তারপর তিনি ছেড়ে দিলেন, তৃণমূল চলে গেলেন, তৃণমূলের সভাপতি হলেন পঞ্চমীতে। তারপর তিনি দেখলেন সব ভোগ টোক শেষ হয়ে গেল, এবার তিনি বিজেপি চলে আসলেন। রাজনৈতিক চরিত্র থাকা উচিত, একটা মানুষের যখনই গ্রহণযোগ্যতা বাড়বে তার ক্যারেক্টার থাকা উচিত। আজকে রাজনীতি মানে ব্যবসা না, রাজনীতি মানে আমাদের হয়ে দাঁড়াচ্ছে, রাজনীতি পশ্চিমবাংলার ক্ষেত্রে বলছি, রাজনীতি হচ্ছে ব্যবসা হয়ে দাঁড়াচ্ছে। আজকে এই দল সে দল, ওই দলে গেলে কত কামানো যাবে, ওই দলে গেলে কী ব্যবসা করা যাবে, এইটা আজকাল প্রচলিত হয়েছে আমাদের বাংলার রাজনীতি। রাজনীতি মানে এমএলএ মানে বিধায়ক হবো, এমপি হবো, ব্যবসা করার জন্য না, দায়বদ্ধ মানুষের কাজ করতে হবে। ঠিক, মানুষের কাজ করতে হবে। আমরা এটা শিখছি প্রিয়রঞ্জন দাসমুন্সির কাছে, যে যখন পার্টি করব ইলেকশন আগে, জেতার পরে কোনো পার্টি আমরা করব না, সেখানে সব দলের মানুষের প্রতিনিধি আমি, সবাই আমাকে দেখি নাই, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, আমাদেরকে সবাইকে সাহায্য করেছে। এবং আজকে সিদ্ধারা সোজাকে থাকতে হবে। আজকে কংগ্রেসের শক্তি কম বলে আমি কংগ্রেস ছেড়ে তাকে বৃদ্ধাঙ্গুল দিয়ে চলে অন্য দলে, এই ধরনের মানুষের রাজনীতি আমরা করি না। কংগ্রেসটা আমাদের কাছে মায়ের মতো। আজকে কোনো মা যদি অসুস্থ হয়, তার ছেলেরা থাকলে তাকে মাকে বের করে দেয়, তেমনি মা অসুস্থ, মায়ের কংগ্রেসের থাকতে হবে। আমরা কংগ্রেস কী দিয়েছি আমাদের চিন্তা করা, আমি ব্যক্তি বলি কংগ্রেসকে আমরা কী দিতে পারছি, এটা আমি চিন্তা করছি, কী দিব। আজকাল তা না, লোক আজকাল কংগ্রেসের পাওয়ার নাই পশ্চিমবাংলায়, চলো তার তৃণমূলে, চলো বিজেপি, ওই ধরনের রাজনৈতিক মানসিকতা আমি করি না। এই জন্য আমি সোজা হয়ে দাঁড়িয়েছি, সিদ্ধা সোজা হয়ে দাঁড়িয়েছি। এই জন্যই আমার মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা বেড়েছে, যে কোনো দল বলতে না, দলত্যাগ না, আমরা একদম যে দলটা করি 54-55 বছর ধরে এই দলটা একই দল করে আসছে, কংগ্রেসটা করে আসছে। প্রিয়রঞ্জন দাসমুন্সির শিষ্য আমরা ছিলাম প্রথম থেকে, ছাত্রাবস্থায় রাজনীতি করেছি প্রিয়রঞ্জন দাসপুর হাত ধরে, সেখান থেকে আমরা রাজনীতি করে আসছি। আমার বাবা মার সাহায্য করেছে রাজনীতি করতে ক্ষেত্রে। সেক্ষেত্রে বলতে পারি যে আজকে যখন যে মানুষটা রাজনীতি করে, দেখবে যে কোন দল কি পরিস্থিতি খারাপ। আজকে যারা সবাই ছিল কংগ্রেসে, সবাই ছিল চলে গেছে, কংগ্রেসের পরিস্থিতি খারাপ বলতে পশ্চিমবাংলা প্রায় 50-56 বছর ধরে কংগ্রেস ক্ষমতা নাই, সেই জন্য চলে এসেছে, তৃণমূল চলেছে, বিরাট ভোগ করা যাবে। জেলে যাচ্ছে অনেকে, জেলে চলে যাচ্ছে, তৃণমূল করে জেলে চলে যাচ্ছে, তিহার জেলে খাচ্ছে অনেক। সেই জন্য বলছি যে মানুষের একটা রাজনীতি করাটা মানে একটা ব্যবসার দিকে নিয়ে যাওয়া উচিত না, রাজনীতি করা উচিত মানুষের পরিষেবা দেওয়া। আমাদের রাজনীতি করা মানে মানুষকে পরিষেবা দেয়। সেই জন্যই আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। দাদা, 2017 সালে পৌরসভা নির্বাচন যখন হয়েছিল, রায়গঞ্জের মানুষ ঠিকঠাকভাবে ভোট দিতে পারেনি, মানে একটা সন্ত্রাসের মধ্যে দিয়ে একটা অভিযোগ রায়গঞ্জবাসী। কি মনে হচ্ছে উপনির্বাচন কতটা শান্তিতে হবে, কতটা আশঙ্কা করছেন? পশ্চিমবাংলার নির্বাচন মমতা ব্যানার্জির রাজত্বে এমন কোনো নির্বাচন না যে রক্ত না হচ্ছে, একটা কোঅপারেটিভ ইলেকশন রক্ত চলে। পশ্চিমবাংলার নির্বাচন মানেই, মমতা ব্যানার্জির নির্বাচন মানেই রক্ত ঝরবে। আমরা আশা করছি ঝামেলা করবে তৃণমূল কংগ্রেস। আমরা অবজারভারকে বলেছি, আমরা চিঠি দিয়েছি, আমরা বারবার চিঠি দিচ্ছি, আমরা দিল্লি চিঠি দিয়েছি যে পিসফুল ভোট হোক, শান্তিতে ভোট হোক, মানুষের নিজের অধিকার নিজে প্রয়োগ করুক, যাতে কোনো ঝুটঝামেলা না করে। আগে ছিল ভোটটা উৎসবে মানার জন্য, এখন ভোটটা হচ্ছে আতঙ্কের পরিবেশ। তৃণমূল কংগ্রেস বুথ জাম করুক না করুক, আওয়াজ তুলেছে এখনই যে ভোট শান্তিতে হবে না, পিসফুল হবে না, মানুষকে ভয় দেখাচ্ছে। আমি এটা চ্যালেঞ্জ দেবো বলতে পারি। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।